বিএ পাশ করা এক যুবক কলকাতায় সিনেমা দেখা, আড্ডাবাজি করা। হঠাৎ তার চাকরি হয় এমন একটা জায়গায়, এমন একটা অপরিচিত জায়গায় যেখানকার পরিবেশের সাথে সে একদমই অভ্যস্ত নয়। লেখক এমনই একটি চরিত্র এঁকেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন, তা সত্যি অসাধারণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা সম্ভব। আজকে আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস 'আরণ্যক' নিয়ে। চলুন শুরু করি। 'আরণ্যক' উপন্যাসে আমরা দেখি প্রধান এবং ক্যারেক্টার হচ্ছে সত্যচরণ, যে সদ্যই বিএ পাশ করেছে এবং হচ্ছে চাকরির খোঁজ করছে এদিক সেদিক। মেস ভাড়া দিতে যার কষ্ট হয়। হঠাৎ তার বন্ধু অবিনাশের সাথে তার দেখা এবং অবিনাশের সাথে সে অনেক দীর্ঘ জীবন পড়াশোনা করেছে তারা, এবং অবিনাশের কাছ থেকেই একটা চাকরির প্রস্তাব সে পায়। অবিনাশের হচ্ছে পূর্ণিয়া জেলাতে তার ২০-৩০ হাজার বিঘা জমি আছে এবং সে যে জমির দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। তো সত্যচরণকে সে খুবই বিশ্বাস করে এবং সত্যচরণ সম্পর্কে সে খুবই ভালো জানে। যেহেতু একসাথে পড়ালেখা করেছে তারা। তাই সত্যচরণের উপরই দায়ভার পড়ে এবং সত্যচরণকে সেই এই দায়িত্বে উপযুক্ত বলে মনে করে তিনি তার বাবাকে চাকরির জন্য সত্যচরণকে অ্যাপয়েন্ট করেন। তো সত্যচরণ লবটলিয়া গ্রাম এবং এখানে অনেকগুলো জায়গা আমরা দেখি। সরস্বতী কুণ্ডী, লবটলিয়া, নাডাবইয়ার অঞ্চলে সে যখন যায় তখন অরণ্যে ভরা কোনো জঙ্গল। এবং একটা স বিয়ে এবং একটা শহুরে লোক এসে যেটা করে আরকি। সত্যচরণ ১ম এ ঘোড়া চড়ানো শেখা এবং ঘোড়ায় চড়তে সে পাহাড়, জ্যোৎস্না রাত্রির পাহাড় থেকে পাহাড় বয়ে তার একটা আ অনুভব জাগে যে মানে এই সৌন্দর্য উম সাথে শহুরে সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। সে এক আশ্চর্য সৌন্দর্যের সম্মুখীন হয় এবং যেটা সে এর আগে কোনোদিন অনুভব করেনি সত্যচরণ। তো সে ধীরে খাপ খাওয়াতে থাকে সেখানকার মানুষজনের সাথে এবং লেখক সত্যচরণ যে চরিত্রটি আমরা দেখি, এই চরিত্রটি একটা বৃহৎ মনের অধিকারী। আমরা দেখি যে তার মনের বিশালতা সমুদ্রের মতো। সত্যচরণ আমরা দেখি যে এখানকার আর্থসামাজিক অবস্থা আরণ্যক বইতে, যে এখানে অরণ্যের আশপাশের মানুষের আর্থসামাজিক অবস্থা খুবই করুণ। তারা বিভিন্ন জায়গায় নাচ গান দেখিয়ে কলাইয়ের ছাতু এগুলো খেয়ে মকাই সেদ্ধ করে জীবন নির্বাহ করে এবং হচ্ছে সেখানকার কোনো জীবিকা নির্বাহের আর কোনো অপশন নাই এবং খুব কম মানুষই ভাত খেতে পারে। রাসবিহারী সিং এর মতো লোকজন ভাত খেতে পারে, তাছাড়া আর কারোরই ভাত খাওয়ার সামর্থ্য নাই। তো সত্যচরণ সবাইকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়ায়। এটা তার ভিতরে দেখা যায় আতিথেয়তা তার ভিতরে লক্ষণীয়। মানুষজনের কষ্ট তার ভেতরে তার মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে এবং সে সবসময় একটা উদার মনের পরিচয় দিয়েছে। আমরা দেখি রাজু পারের মতো ডাক্তার, যেখানে হাতুড়ে ডাক্তার, সে হাতুড়ে ডাক্তার করে এবং হচ্ছে চাষবাস করে জীবনযাত্রা করছে এবং একদিকে যেমন আমরা দেখি উদার মনের ধাওতাল সাহু চরিত্রটি, যে কিনা বিনা আ যে কিনা অনেক টাকার, যে কিনা একজন মহাজন। মহাজনরা সাধারণত ও রক্তচোষা বা বাদুড়ের তো যেমন এরকমই হয় সাধারণত মহাজন। কিন্তু তিনি একেবারে ব্যতিক্রম ধাওতাল সাহু। ধাওতাল সাহু উপন্যাসের শেষের দিকে আমরা দেখি লেখককেও সাহায্য করে। অন্যদিকে আমরা দেখি নন্দলাল ওঝার মতো সুযোগ সন্ধানী ব্যক্তি, যারা তার নিজ ছেলেকে চাকরি দেওয়ার জন্য সত্যচরণকে তোষামোদ করতে থাকে। মানে এখানে আরণ্যকে আমরা বিভিন্ন চরিত্রের সন্নিবেশ দেখি। খুব উল্লেখযোগ্য চরিত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি কুন্তিকে, যে কিনা হচ্ছে রাজপুতের স্ত্রী। তার স্বামী মারা যাওয়ার পর তার করুণ পরিস্থিতির শিকার হয়। কুন্তিকেও লেখক যারা মকুব করে তাকে জমি বন্দোবস্ত করে দেয়। মোটকনাথের মতো লোক যারা সংস্কৃত পণ্ডিত এবং যারা হচ্ছে যে পড়ালেখা এ করানোর জন্য শিক্ষকতা করতে চান, তাদের মতো লোককে সুযোগ করে দেওয়া, টোল চালু করা। একজন শিক্ষিত প্রজ্ঞাশীল মানুষের যেরকম আচরণ সত্যচরণের ভিতরে আমরা সেরকম। আমরা দেখতে পাই নকশিদির মতো কৃষকদের, যারা বিভিন্ন জায়গায় ফেরিওয়ালার মতো ঘুরে বেড়ায়, তাদের ছেলেমেয়েরা আতা ফল খেয়ে মাসের পর মাস জীবন ধারণ করছে। বিভিন্ন চরিত্রের বিভিন্ন রকম দর্শন, আমরা বিভিন্ন রকম চরিত্রের বিভিন্ন দর্শনের সন্নিবেশ আমরা এই উপন্যাসটায় দেখি। এই উপন্যাসে আমরা একটা উল্লেখযোগ্য চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে যুগল প্রসাদ। যুগল প্রসাদটা যুগল প্রসাদ চরিত্রটি একটি খুবই ইন্টারেস্টিং চরিত্র এই উপন্যাসে। যুগল প্রসাদ কোনো প্রকার হচ্ছে বাহ্যিক স্বার্থ ছাড়াই বিভিন্ন জায়গায়
বীজ পুঁতে দেয় এবং বীজ পুঁতে দিয়ে এবং চারা এবং ওখান থেকে সুন্দর, সুন্দর ফুল গজায় এবং তার ভেতরে আমরা একটা প্রগতিশীল মানুষের রূপ দেখতে পাই। যেই যার সাথে পাশ্চাত্যের মানুষের বৈশিষ্ট্য লক্ষণীয়, যারা সৌন্দর্য পিপাসু। পাশ্চাত্যের মানুষের সাধারণত সৌন্দর্যের উপর একটা ঝোঁক থাকে। সেটা যুগল প্রসাদের মধ্যে আছে। সেটা আমরা সত্যচরণের ভিতরেও দেখি। সত্যচরণ আর যুগল প্রসাদের মন আমরা প্যারালাল চিন্তা করতে পারি। এসব অরণ্য সৌন্দর্য দেখে আ সত্যচরণের মনে হয় বাইরের দেশে এগুলোকে আ পার করে রাখা পার করে রাখতো এবং এর মাধ্যমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার ও পাশ্চাত্য সংস্কৃতি এবং তার যে পাশ্চাত্য বিদ্যার যে উৎকর্ষ, তার যে পাশ্চাত্য বিদ্যার পারদর্শিতা তিনি এই চরিত্রগুলোর মাধ্যমে দেখিয়েছেন আমাদের। তার লেখনির শক্তি দ্বারা আমরা সেটা লক্ষ্য করি যে তিনি পাশ্চাত্যের সংস্কৃতি সম্পর্কেও খুবই ওয়াকিবহাল ছিলেন। পান্নার মতো রাজারা রাজ্যবিহীন সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। আ এখন খুব কঠিন অবস্থার ভেতরে যাচ্ছেন এবং তার সাথে লেখক তাকে যে সম্মান দিয়েছে তারও আমরা দেখতে পাই। দব্রু পান্না নাতির মেয়ে হচ্ছে ভানুমতি, যাকে ভানুমতির প্রতি সত্যচরণের একটা আকর্ষণ বোধ লক্ষণীয়। লবটলিয়া থেকে ফেরত আসা এবং হচ্ছে ওই অরণ্যভূমি থেকে ফেরত আসার আগ দিয়েও ভানুমতির সাথে লেখক দেখা করতে চেয়েছেন। এবং আমরা দেখি যে মানুষের সাধারণ প্রবৃত্তি এবং স্মৃতিকাতর হয়ে ওঠা, লেখক সেটাও আমাদের উপন্যাসের শেষের দিকে দেখিয়েছেন যে মানুষ স্মৃতিকাতর হয়। লেখকের মনে সাধারণত কুন্তি কেমন আছে, গিরধারী লালকে কিছু জমি বিনা বিনা টাকায় আ বন্দোবস্ত করে দেওয়ার কারণে তার মনে লেখকের মনে অন্তত ও অন লেখকের মনে প্রশান্তি আসে এবং গিরধারে আমরা একটা জিনিস লক্ষণীয়, কুন্তী গিরধারীলালকে সেবা করতে চায় এবং সত্যচরণ অবাক হয় যে রাজপুতের স্ত্রী হয়ে কিভাবে সে আ আ একজন রাজপুতের স্ত্রী হয়ে গাঙ্গোদাদের সেবা করতে চায়। এটাই লেখকের মধ্যে বারবার নিজেকে লেখক প্রশ্ন করেন এবং এই অরণ্য এবং অরণ্যের পরিবেশ লেখকের স্মৃতিতে খুব ভাসে। আরেকটা কথা বলা খুবই জরুরি এই উপন্যাস সম্পর্কে। এই উপন্যাসের এটি একটি ভ্রমণ বিদ্যাত নয় এবং এটি একটি উপন্যাস হিসাবে লেখক স্বীকৃতি দিয়েছেন। এই ধরনের অরণ্যভূমির অস্তিত্ব বাস্তব এবং ওই বাস্তব ঘটনার এবং এই অরণ্যভূমির বাস্তব থেকেই লেখক নিজের কল্পনা কাজে লাগিয়ে উপন্যাসটি রচনা করে। ভালো থাকবেন সবাই।